ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে ব্যাংক মাফিয়া এস আলমের ১.৫ ডজন গোপন কোম্পানি, টাস্ক ফোর্সের অনুসন্ধান। ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ, ১ মাসে হাসপাতালে ভর্তি ৩০,০০০-এর বেশি। করোনার জাল সার্টিফিকেট কাণ্ডে অনুশোচনা নেই ডাক্তার সাবরিনার। নিত্যপণ্যের ঊর্ধ্ব গতিতে দিশেহারা ক্রেতা, ফের বেড়েছে ভোজ্য তেল, আলুর দাম। আদানির সাথে এবার চুক্তি বাতিল করল কেনিয়া, ফের সংসদীয় তদন্তের দাবি রাহুল গান্ধীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অন্তত ১.৫ ডজন গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ব্যাংক লুটের অর্থ পাচার করে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন তিনি। পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের অনুসন্ধানে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। মেহেদী হাসানের রিপোর্ট। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপপুঞ্জে কর্পোরেট কর, সম্পত্তি কর ও বিক্রয় কর নেই। বিনিয়োগকারীরা ব্যবসার গোপনীয়তা রক্ষার অধিকার পান। এ কারণে শেল কোম্পানি বা গোপন কোম্পানি গঠন করে পরিচালনার অবাধ সুযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে। বাংলাদেশের কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ উরুফে এস আলম এই সুযোগটি নিয়েছেন। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত ১৮টি কোম্পানির খোঁজ পেয়েছে পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্ক ফোর্স। ব্যাংকিং সেক্টর থেকে $15 বিলিয়ন টাকা পাচার হয়েছে। এর মধ্যে এলোন এই এস আলম একাই করেছেন $10 বিলিয়ন পাচার। প্রাপ্ত তথ্য বলছে ২০১১ সালে শেখ হাসিনার এই ক্যাশিয়ার দ্বীপটিতে ক্যানোলি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন। এরপর একের পর এক কোম্পানি গঠন করেন এস আলম। যখন একটা পুঁজি চলে যায় সেই দেশে আইনি কাঠামোর মধ্যে পড়ে যায়। সবাই কিন্তু চায় যে আমার দেশে পুঁজি আসুক, যে ফর্মে আসুক, তারা কিন্তু দেখতে চায় না যে এটা কিভাবে নিয়ে আসলো। সুতরাং সেই জায়গাগুলোতে ওই দেশের যে আইন নিয়ম আছে সেগুলোকে ডিফেন্ড করে এটা নিয়ে আসা, সেটা যাবে একটা খুব ঝামেলা বা কঠিন কাজ। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ১০টি কোম্পানি নিবন্ধন করেন তিনি। এগুলো হচ্ছে হানিওয়েল ইন্টারন্যাশনাল, গোল্ডেন ট্রেইলস ইন্টারন্যাশনাল, হ্যামিল্টন ইন্টারন্যাশনাল, হ্যাজেল ইন্টারন্যাশনাল, লিভোনিয়া, লুশুই ইন্টারন্যাশনাল, পিটসডেল ইন্টারন্যাশনাল, স্প্রিংফিল্ড ইন্টারন্যাশনাল, চিংশুই ইন্টারন্যাশনাল এবং ট্রিভলি ট্রেডিং প্রাইভেট লিমিটেড। এরপর ২০২১ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম আরও ৬টি কোম্পানি গঠন করেন এই ট্যাক্স হেভেনে। এগুলো হচ্ছে আদাইর ইন্টারন্যাশনাল, গ্রিনিচ ইন্টারন্যাশনাল, লিনিয়ার ইন্টারন্যাশনাল, ম্যারিকো ইন্টারন্যাশনাল, ওয়েফপ্যাক ইন্টারন্যাশনাল ও জেনিথ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এছাড়া ২০১৯ সালের ২২ মে পিকক প্রপার্টি হোল্ডিংস নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। পর্যাপ্ত এভিডেন্স দিয়ে আগে কোর্ট থেকে এটা প্রমাণ করে রায় লাগবে। কোর্টের ইন্ডিপেন্ডেন্ট যেটা বাইরের দেশগুলো গ্রহণযোগ্য হয়। নেসেসারিলি ওই দেশে টাকা গেছে, ওরা তো চাই টাকা আসুক, তারা ইট ইজ দেয়ার ইনকাম, তো এই টাকাটা ফেরত দিবে তারা যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে এই দেশ থেকে পাচার হয়ে অবৈধভাবে এ দেশের টাকা বিদেশে গিয়েছে। এইসব নিয়ে যারা ডিল করে, আইনজ্ঞ যারা আছে, তাদেরও হেল্প নিতে হবে এবং যেসব দেশ টাকা ফেরত আনার ব্যাপারে ভালো ভূমিকা রেখেছে, সফল হয়েছে মোট কথা, তাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করে আমাদের এই পারপাসটা সার্ভ করতে পারি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে এস আলম গ্রুপের বিপুল বিনিয়োগের কথা জানা যাচ্ছে। সিঙ্গাপুরে এস আলমের শপিং মল, 3টি হোটেল, রিটেল স্পেস ও বিলাসবহুল বাড়ি রয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।
ঢাকায় পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ। এছাড়া রয়েছেন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। সফরকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, সেই সঙ্গে অর্থপূর্ণ এবং মানসম্পন্ন কর্মসংস্থানকে সহায়তা করবেন। 25 নভেম্বর সোমবার পর্যন্ত ঢাকা অবস্থান করবে প্রতিনিধি দলটি। শীতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল অক্টোবরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 30,000 জন, আর চলতি মাসে 22,000। এদিকে হাসপাতালগুলোতে সেবা মিললেও নোংরা পরিবেশ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও এবার শীতেও দ্রুত বাড়ছে রোগীর সংখ্যা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 21 নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 84,368 জন। অক্টোবরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 30,879 জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,551 জন। এবছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 436 জনের। সেবা ভালোই দিতেছে, সরকারি হিসাবে ভালোই দিতেছে। এখানে 4 দিন ধরে আছি আমরা। ভালো চিকিৎসা দিতেছে, কোনো ভোগান্তি হচ্ছে না, ডাক্তার সময় মতো আইসা দেখা যাইতেছে। বাচ্চার চিকিৎসা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আমার আজকে ছুটি হয়ে গেছে। ডেঙ্গু পরীক্ষা করছি, পরীক্ষার পরে ছিল 83 শুধু পয়েন্ট। এখন আনার পরে থেকে আবার রক্ত পরীক্ষা করছি, এখন ছিল 2,04,000। কোনো সরকারি হাসপাতালে সেবা ভালো হলেও পরিবেশের মান নিয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। আমার বাসা হলো হেমাদপুর, সাভার হেমাদপুরে। আর আমি আইছি মঙ্গলবারে। এদিকে সেবা অনেক ভালো, আমার ট্রিটমেন্ট ভালো হচ্ছে। মোহাম্মদপুর থেকে আসছি। গেল বছর দেশে 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মৃত্যু হয় 1,705 জন, যা দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ মৃত্যু। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ডাক্তার সাবরিনা হোসেন দৃষ্টি সবার কাছে পরিচিত ডাক্তার সাবরিনা নামে। পেশায় একজন কার্ডিয়াক সার্জন, তবে সামাজিক মাধ্যমে নিজেকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে তার জুড়ি মেলা ভার। ব্যাপকভাবে প্রথম আলোচনায় আসেন করোনাকালে। করোনা সনদ জালিয়াতির মামলায় 3 বছর জেলও খেটেছেন সাবরিনা। সাময়িক বরখাস্ত করা হয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে। 21 টেলিভিশনের কাছে দাবি করলেন একটি দুষ্ট চক্র টার্গেট করে তাকে ফাঁসিয়েছিল। মইনুল হাসান মাসুদের ক্যামেরায়, বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক, তবে দেখে মনে হতে পারে সিনে জগতের পরন্ত কোনো তারকা। আগাগোড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নানাভাবে উপস্থাপন করতেন তিনি। যার কারণে মানুষের কাছে সমালোচিত ক্যারেক্টার তিনি। করোনাকালে কোভিডের জাল সার্টিফিকেট বাণিজ্যে দেশজুড়ে আলোচিত সমালোচিত সাবরিনা। নমুনা সংগ্রহ না করেই 27,000 মানুষকে দেয়া হয় রিপোর্ট। এর বেশিরভাগই প্রমাণ হয় ভুয়া বলে। এরপর সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরী ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন 2020 সালের 23 জুন। ডাক্তার সাবরিনাকেও একই মামলায় 12 জুলাই গ্রেফতার করে পুলিশ। 2020 সালের 23 জুন সিলগালা হয়ে যায় জেকেজি হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানটি। পাড্ডায় কনফিডেন্স সেন্টারে জেকেজির কার্যালয়ে এরপর থেকে আর কোনো কার্যক্রম হয়নি। সেই ভবনের উপরে যেতে অনুমতি না দিলেও জানানো হয় সেখানে এখন অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। করোনা সার্টিফিকেট জালিয়াতির মামলায় সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। দণ্ডপ্রাপ্ত হন সাবরিনা। এছাড়াও বাড্ডা থানায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলাও দায়ের করা হয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে, যে মামলাটি এখনো বিচারাধীন। জেকেজি তো আপিলে আছে, আপিল যখন শুনানি হবে এটা পেন্ডিং ফর হিয়ারিং, এটা অনেক সময় লাগে। আর অন্য মামলাটা বললেন ওই মামলাটা চলমান আছে, সেটা সে জামিনে আছে।
কারাবাস শেষে হাইকোর্টের আদেশে জামিনে বের হন সাবরিনা। এবার মুখোমুখি হন 21 টেলিভিশনের। এত কিছুর পরও তার নেই কোনো অনুশোচনা। তিতুমির কলেজে একটা ক্যাম্প করে সেখানে স্যাম্পল কালেকশন করতো, তো স্বাভাবিকভাবেই আমি স্যাম্পল কালেকশন কীভাবে হচ্ছে এগুলো মাঝে মাঝে দেখতে যেতাম। সেরকম অনেকেই কিন্তু যেতেন। তার মানে এই না যে আমি ওটা পরিচালনা করছি। আমি এখানকার চেয়ারম্যানও না, আমি এখানকার সিও না। এদিকে ডিবি হারুনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে জাল করোনা সনদের ব্যবসা করলেও এখন তিনি বলছেন উল্টো। তখনকার যে পরিস্থিতিটা আমার মনে হচ্ছিল এটা একটা সাজানো নাটক। হারুন সাহেব কিন্তু এই নাটকটা প্লে করেছেন নিজের ইচ্ছায়, নিশ্চয়ই না, তাই না? উপর থেকে কোনো মাস্টার মাইন্ড তাকে বলেছেন। আরেক প্রতারক রিজেন শাহেদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ভুয়া করোনা সনদ জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এখন তিনি বলছেন শাহেদকে তিনি চিনতেনই না। ওই সময়কার যে আরেকটা মামলা হচ্ছিল, যে রিজেন্টের মামলা, বললো যে হ্যাঁ আপনারা দুজন মিলে এটা করেছেন বলেন, অথচ উনিও আমাকে কখনো জীবনে চোখে দেখেননি, আমিও ওনাকে জীবনে কখনো চোখে দেখিনি। আমার সাথে জড়ানো হলো ডক্টর সাবরিনাকে, আমি ডক্টর সাবরিনাকে কোনোদিন দেখিও চিনিও না। আইনি পাঠ চুকিয়ে তিনি আবারও আগের জায়গায় ফিরতে পারবেন বলে মনে করেন সাবরিনা। সাবরিনাকে নিয়ে খুব সব মানুষ আলোচনা করতে পারবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোনোভাবেই সহনীয় হচ্ছে না নিত্যপণ্যের বাজার। সাধারণ ক্রেতা ক্ষুব্ধ হলেও অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে ব্যবসায়ীদের কাছে। বাজারে নতুন আলু এলেও দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে। দর না কমে সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও 10 টাকা বেড়েছে। খোলা ভোজ্য তেলের বাজারও চড়া। কিছুটা স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। লাবিবা ইডেন মহিলা কলেজের একজন ছাত্রী বাজার করতে এসে শুধু দরদামই করছেন। তিনি বললেন, বাজার দরের ঊর্ধ্বগতিতে হিমশিম খেতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি সবকিছুর দাম একটু বেড়ে গিয়েছে। যেমন গত সপ্তাহে আমি আলুটা কিনেছিলাম 60-65-র মধ্যে, এই সপ্তাহে সেটা আমি পাচ্ছি 75 থেকে 80-তে। দেশি পেঁয়াজের ঝাঁজ একটু কমেছে, তবে আলুর দাম বেড়েছে কেজিতে 10 টাকা। এর জন্য বিক্রেতারা দোষ চাপাচ্ছেন হিমাগারের ওপর। আলুর দাম এখন সামনে সিজনের দাম কমবে, আরো উল্টে বাড়তেছে আলুর দামটা। পেঁয়াজের দামটা কেজিতে 15-20 টাকা কমছে। কোল্ড স্টোরে যাইয়া সরকার এটা নজর দেয় না, একটা লোকে 1 কেজি আলু কেনা বলছে 18 টাকা 20 টাকা, তখন কিনা কলসে ঢুকাইছে না 30 টাকায় পড়লো। পেঁয়াজ হচ্ছে 140 টাকা কেজি দেশি পেঁয়াজ, আর যেটা ইন্ডিয়ান ওইটা হলো 120 টাকা 130 টাকা কেজি, 10 টাকা কেজিতে কম বেশি। খোলা সয়াবিন, পাম অয়েল, সরিষা তেলের দাম লিটারে বেড়েছে 10 টাকা। পাম অয়েল তেল যেটা লুজ, যেটা ছিল আপনার 140 টাকা লিটার, সেটা এখন হলো 152 টাকা, 52 থেকে 154 টাকা লিটার। সয়াবিন তেল ছিল কিছুদিন আগেও 168 টাকা, এখন 185 টাকা। হ্যাঁ, এভাবে যদি জনগণ তেলে খাইতে পারবে। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ক্রেতারা বলছেন, শীতের সবজি সরবরাহ বাড়লেও প্রভাব নেই দামে। না হলে আমরা 70 বেচি, 60 কিনা। কালকে কারো মধ্যে মাল আনছি 12,000 টাকার একই মাল, আজকে মাল আনছি 13,500 টাকার একই। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম। দেশিটা 600 টাকা, ককটা 320 টাকা। ঠিক আছে, এটা হলো দেশি, এটা হলো কক। সোনালিও 320। রুই মাছ আগে যেগুলো 350-300 টাকা করে কেজি কিনছে, সেগুলো এখন 500-600 টাকা, 700 টাকা, একটু বড় হইলে 7। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আমদানি শুল্ক প্রত্যাহার করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। এতে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে 30 টাকা। দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সামনের দিনগুলোতে আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বাজারে পেঁয়াজের দামের লাগাম টানতে গত 6 নভেম্বর থেকে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে সরকার। এতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি আরও বেড়ে যায়। সেই সাথে ভারতের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেখানেও বেড়েছে সরবরাহ। নতুন মালে জন্য বাজার মোটামুটি কমে গেছে। আর আমাদের গভর্নমেন্ট একটা ভালো কাজ করছে, যে ট্যাক্সটা উঠাই দেওয়ার ফলে অনেক মালের দাম কমে আসছে। আগামীতে পেঁয়াজের বাজার থাকবে সর্বোচ্চ 50 থেকে 60 থেকে 65 টাকা। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ 100 থেকে 105 টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা কমে 70 থেকে 75 টাকায় নেমেছে। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারত থেকে বেশি পেঁয়াজ আসার কারণে দামটা অনেক কম। এখন একটু দাম কমছে, এখন 80 টাকা, 90 টাকা, 70 টাকা। পেঁয়াজ আমদানি হলে আরো দাম কমে যাবে, আমাদের কেনাকাটার জন্য আরো সুবিধা হবে। এখন কমতেছে, এখন আমাদের জন্য ভালো হচ্ছে। আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাসে ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যেহেতু এটা পচনশীল এবং মার্কেটে দ্রুততার সহিত যাতে বিক্রি করতে পারে,
দিনের দিন আমরা পণ্য মানে যেহেতু ডিউটি নাই শুল্ক আইন করে ছাড় দিচ্ছি। চলতি মাসের 2 থেকে 21 তারিখ পর্যন্ত 10,187 টন পেঁয়াজ আমদানি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের অভিযোগের একদিন পরেই ভারতের বৃহত্তম বাণিজ্যিক গ্রুপ আদানির সঙ্গে 2টি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বিমানবন্দর আধুনিকায়ন ও বিদ্যুৎ খাত বিষয়ক বড় এই 2টি চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এদিকে মোদি সরকার আদানি গ্রুপকে রক্ষা করছে অভিযোগ তুলে দ্রুত গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। একদিন আগেই ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। বলা হয় $250 মিলিয়ন মার্কিন ডলার ঘুষের পরিকল্পনা করেছিলেন আদানি। শুধু তাই নয়, তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টাও করেছিলেন। এমন অভিযোগের পরদিনই আদানির সঙ্গে হওয়া 2টি বড় চুক্তি বাতিল করল আফ্রিকান দেশ কেনিয়া। 2টি চুক্তির মধ্যে অন্যতম কেনিয়ার জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংস্কার। আদানি গ্রুপ দেশটির প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি মতে সেটি 30 বছরের জন্য পরিচালনার কথা ছিল। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে $736 মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল। বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল তাদের। তবে শুরু থেকে এসব চুক্তি কেনিয়ার মানুষের মনে ধরেনি। অনেকেই দুর্নীতির আশঙ্কা করছিলেন। আর এর মাঝেই ঘি ঢেলেছে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ। আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করলেও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে গত জানুয়ারিতে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে। এতে এক সপ্তাহেই প্রায় $250 কোটি ব্যক্তিগত ধনসম্পদ উধাও হয় আদানির। অন্যদিকে আদানির দুর্নীতি নিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা। ভারতের এই বিতর্কিত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তির বিষয়ে অনুসন্ধানে এরই মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মুক্ত গণমাধ্যম চর্চার জন্যই ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়েন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের বিষয়ে রবিবারের মধ্যে ইতিবাচক সিদ্ধান্তের আশা করছে বিএনপি। বিদেশে শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমের অঢেল সম্পত্তির সন্ধান পাওয়া নিয়েও কথা বলেন দলের নেতারা। ওমর ফাহিমের রিপোর্ট। নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহত রিকশা, ভ্যান, অটো চালক ও স্বজনদের সমাবেশ। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা আশা করছেন। এই গরিবের পেটে যেন লাথি না পড়ে, গরিব যেন বাঁচার মতো বাঁচতে পারে, এই ব্যবস্থা করার দাবি করে আমরা বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করছি। শেখ হাসিনার দোসররা বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, এখন দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভার্জিন দ্বীপপুঞ্জ, ওইখানে এস আলম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, অত্যন্ত প্রিয় লোক, প্রিয় ব্যবসায়ী। সেই এস আলমের প্রায় 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে। সালমান এফ রহমান বাংলাদেশের শেয়ার বাজার আত্মসাৎ করেছেন, ব্যাংকগুলো লুট করেছেন, একতরফাভাবে টাকা পাচার করেছেন, কিন্তু উনাকে সাথে করে আর নিয়ে যায়নি শেখ হাসিনা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের আস্থা কমছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। জিনিসপত্রের দাম কমছে,
চাল ডাল তেলের দাম কমছে, বন্ড রুটির দাম কমছে, কমে নাই। এইটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। কমিশন গঠন হয়েছে, ধাপে ধাপে নির্বাচনের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ। নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার আগাতে থাকলো। তারপরে ওরা সংস্কার করলে আইন কানুনের সংস্কার, রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। তো সেগুলো নির্বাচন কমিশন এবং যে সংস্কার কমিশন যেটা হয়েছে ওনারা দেখবেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় মুক্ত গণমাধ্যম চর্চার কারণে 21 টেলিভিশনের চেয়ারম্যান ও CEO আব্দুস সালামকে কারাবরণ করতে হয়েছে। তার উপরে নেমে আসে নিপীড়ন ও নির্যাতনের খড়গ। বক্তারা বলছেন, তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণেই 21 টেলিভিশনের চেয়ারম্যানকে জেলখানায় নিদারুণ কষ্টে রাখে পতিত হাসিনা সরকার। মফিউর রহমানের রিপোর্ট। 2015 সালের জানুয়ারির 6 তারিখ ভোর, সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে যায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও CEO আব্দুস সালামকে। মুক্ত গণমাধ্যম নিমিষেই হয় আবদ্ধ, হয় অবরুদ্ধ। বাক স্বাধীনতার মুখে ঝুলিয়ে দেওয়া হয় তালা। দেশের বিভিন্ন স্থানে ক্যাবেলে 21 টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। 21 রুদ্ধ করার মধ্য দিয়ে মূলত পুরো গণমাধ্যমের কণ্ঠস্বরই রুদ্ধ করে দেয় স্বৈরাচারী হাসিনা সরকার। দীর্ঘ 9 বছর আইনি লড়াই শেষে গেল 5ই আগস্ট 21 টিভি ফিরে পান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুস সালাম। এই বিষয়টি উঠে আসে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে। সংস্কৃতি এবং সুশাসনের যে অভাব। পরে সংগঠনের চেয়ারম্যান বলেন, মুক্ত গণমাধ্যম না থাকলে মুক্তভাবে মত প্রকাশ করা যায় না। আজকে আমাদের যে শিক্ষার্থীরা আপনারা আজকে মুক্তভাবে কথা বলেছেন, যেই সরকার আসুক না কেন আমরা এই শপথ করতে চাই, আমরা যে কোনো সরকারের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে ছাত্র জনতা একত্রিত হয়েছি, আমরা ভয়েস রেজ করব। মুক্ত মত প্রকাশের কারণে 21 টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করা হয়েছিল বলেও জানান তিনি। 21 টেলিভিশনের চেয়ারম্যান যারা আব্দুস সালামকে কিভাবে গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে গিয়ে ডিবি অফিসে তাকে নির্যাতন করেছে। জনাব তারেক রহমান সাহেবের ভাষণ প্রচার করবার কারণের জন্য একটি ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। প্রচণ্ড শীত, একটি কম্বল তার গায়ে দেওয়া হয়নি। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা মুক্তমত প্রকাশ করতে না দিলে তাদের পরিণতি অতীত স্বৈরাচারের মতোই হবে বলে মত বক্তাদের। অতীতের মতোই তারা যদি নানা ধরনের নিপীড়নমূলক অথবা এমন কিছু ব্যবস্থা আনেন যাতে আমরা মুক্তভাবে কথা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা আবার সেই সমস্যার মধ্যে পড়ব। পরে ছায়া সংসদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আশুলিয়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ইউথ ফর রুরাল হেলথ। উদ্যোক্তারা বলছেন, তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্যাম্প। এর মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পোশাক শ্রমিকদের দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে হয়েছে ইউথ ফর রুরাল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের এই উদ্যোগে স্বাস্থ্যসেবা নেন নারী, শিশুসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন কারখানার শ্রমিকেরা। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিতে পেরে আনন্দিত এলাকাবাসী। চোখের ডাক্তার দেখিয়েছি এবং আমি অনেক ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছি। আমরাও ভবিষ্যতে এরকম করার জন্য চেষ্টা করব। তারা যে এই উদ্যোগটা নিয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পোশাক কারখানা সহ শিল্প কারখানার কর্মীরা এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা নেন। চাইলেও ভালো কোনো ডাক্তার দেখাতে পারি না, এখানে অনেক কষ্ট হয়, মানে খরচ বেশি হয়। এইখানে আমরা ফ্রি ক্যাম্প পায়া আমরা নির্দ্বিধায় ডাক্তার দেখাতে পাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলে এসে এভাবে সেবা দিতে পেরে আনন্দিত এই চিকিৎসক। খুবই স্বতঃস্ফূর্তভাবে পেশেন্টরা এখানে জয়েন করছে এবং তারা একটা চিকিৎসা নিচ্ছে এবং আমরাও দিতে পারছি বলে আমরা খুবই আনন্দিত। উদ্যোক্তারা বলছেন, প্রত্যন্ত অঞ্চলে যারা স্বাস্থ্যসেবা পান না তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই লক্ষ্য।
তরুণরাই এই সেক্টরে অবদান রাখবে ও দেশের স্বাস্থ্যসেবার মান সবার জন্য নিশ্চিত করবে। আমাদের প্রধান উদ্দেশ্য বা আমাদের মিশন ছিল যে আমরা দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করব এবং প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় মানুষজন চিকিৎসা সেবা পায় না তাদের জন্য স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। আমরা ওই উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় 1000 মানুষ স্বাস্থ্যসেবা পান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবীকে কারামুক্তির দাবিতে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের নেতাকর্মীরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এই সমাবেশ থেকে শফিউর রহমান ফারাবীকে ও লেখক ব্লগার অভিজিৎ হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড আদেশকে চরম বৈষম্য বলে উল্লেখ করেন তারা। হত্যাকাণ্ডের সময় ফারাবী ঘটনাস্থলে ছিলেন না বলেও দাবি করেন বক্তারা। নিচ্ছি আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। অ্যান্টিগায় কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, সমান তালে লড়তে চান মেহেদী মিরাজ। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। দর্শক, বাণিজ্য সংবাদে যেমনটি বলছিলাম, দেশে প্রথমবারের মতো হওয়া এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়, সেই রিপোর্টটি মানিক শিকদারের আমাদের হাতে এসেছে। দেখুন রিপোর্টটি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে রাজধানীর শেরেবাংলা নগরে চলছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জুলাই বিপ্লবের দীর্ঘ কয়েক মাস পর রাজধানীবাসী একটু স্বস্তির খোঁজে পরিবার পরিজন নিয়ে এসেছেন এই মেলায়। একটা লাফালাফি রাইডে উঠছি, তারপর দোলনাতে উঠছি, তারপর এখন খেলনা কিনবো। এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ। তাই শেষ সময়ে ব্যস্ত দর্শনার্থী, ক্রেতা বিক্রেতারা। ইরানি বলেন, পাকিস্তানি বলেন, এই প্রোডাক্টগুলো আমাদের খুব পছন্দ, খুব ভালো লাগে। এই জন্য এগুলো কেনাকাটার জন্য আমরা এখানে আসছি। শপিং করতে সবকিছুই ভালো লাগছে, সবই ভালো লাগছে, কোনোটাই খারাপ না। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি 6টি দেশের ব্যবসায়ীদের রয়েছে স্টল। 6টা দেশ আছে, 21টা দেশ আমন্ত্রণ করার পর কিন্তু স্বল্প আরও যদি বড় করে উদ্যোগ গ্রহণ করি। 64টা জেলা, প্রত্যেকটিতে আমরা এরকম উদ্যোগ দেখতে চাই। শুধু ওনাদের মধ্যেই সীমাবদ্ধ না, নতুন নতুন উদ্যোক্তাও আসুক, যাতে ওনারা আরও বড় পরিসরে সকলে মিলে এটা করতে পারেন। বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারাও মেলায় অংশ নিয়েছেন। We have our good customers here. We sell our Kashmiri shawls to them. और पहले बार मेला हो रहा है और जो पहला जगह यहाँ पे था साइड में जहाँ पहला मेला हो रहा था वो बहुत अच्छा होता था, उसी के लिए हमने ये मेला किया है। बट अल्हम्दुलिल्लाह वेरी गुड गोइंग। তবে মাত্রাতিরিক্ত ভিড় ও পণ্যের আকাশচুম্বী দাম নিয়েও অভিযোগ রয়েছে। এত ভিড়, এটা আশা করি নাই যে এত ভিড় থাকবে। খুবই প্রাইস বেশি, বলতে গেলে যে জিনিসটা 700 টাকা দরকার সেখানে অ্যাকচুয়ালি দেখতেছি আমরা 3500 টাকা, 4000 টাকা চাচ্ছি। নর্মাল একদম সিম্পল একটা ড্রেস, ওইটার দামই 3000 টাকা। 17 দিনের এই মেলা শেষ হচ্ছে শনিবার। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ির সাফজয়ী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিল সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। লক্ষ্মীছড়ির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম মনিকা চাকমার হাতে 50,000 টাকার চেক তুলে দেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। মনিকা সেটার বড় উদাহরণ। সংবর্ধনা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনিকা চাকমা। শুরু হলো চায়না অ্যাম্বাসেডর কাপ উশু প্রতিযোগিতার 6ষ্ঠ আসর। 2 দিনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ডাক বিভাগ ও বিকেএসপির 200-র বেশি খেলোয়াড়। আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। সেই সময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপ্যাং বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রেও সহযোগিতা করতে চায় তার দেশ। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভার্জিন দ্বীপপুঞ্জে ব্যাংক মাফিয়া এস আলমের 1.5 ডজন গোপন কোম্পানি, টাস্ক ফোর্সের অনুসন্ধানে মিলেছে তথ্য। ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ, 1 মাসে হাসপাতালে ভর্তি 30,000-এর বেশি। করোনার জাল সার্টিফিকেট কাণ্ডে অনুশোচনা নেই ডাক্তার সাবরিনার।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে তাল হারাচ্ছে ক্রেতা, ফের বেড়েছে ভোজ্য তেলে আলুর দাম। আদানির সাথে এবার চুক্তি বাতিল করল কেনিয়া, ফের সংসদীয় তদন্তের দাবি রাহুল গান্ধীর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।